ফিলিস্তিন ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। জনাব শহীদুল আলম, আপনাকে স্বাগত নিউজ ভিউজ স্টুডিওতে। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখছি যে বিশ্বের গণমাধ্যমগুলো এই ফিলিস্তিন ইস্যু কভার করতে একরকম পক্ষপাতমূলক আচরণ করে থাকে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। তারও আগে আমি বলতে চাই, আজকে লায়লা খালেদের জন্মদিন। 1944 সনে উনি জন্মেছিলেন এবং ওনার এই দিনে আমরা আলাপটা করছি, এটা খুব তাৎপর্যবহুল। কারণ সেই সময় একজন নারী একজন AK-47 নিয়ে একটা প্লেন হাইজ্যাক করে যে উদাহরণটা দেখিয়েছেন, সেটা আমাদের অনুসরণ করা দরকার। আহ, তার সাথে এটাও বলা দরকার যে ওই সময় তার তার সাথে বন্দুক গ্রেনেড দুটোই ছিল, কিন্তু একজনও হস্টেজ কিন্তু আহত হননি, নিহত তো হননি, কাউকে কোনোভাবে ক্ষতি করা হয়নি। অথচ আজকে ইসরায়েল যা করছে, সেখানে মা বলছে তার কোলের শিশুর মাথা নেই, এই এবং জীবন্ত সাংবাদিকদের পুড়িয়ে মারা হচ্ছে। এই এই পরিস্থিতির মধ্যে আমরা এই কথাগুলি বলছি। গণমাধ্যমের কথা বললেন, এটা তো একেবারেই পরিষ্কার যে আমরা যদি এই গণমাধ্যমের তুলনাটা দেখি, ইউক্রেনের ক্ষেত্রে তাদের যেই ধরনের কান্না হাহুতাশ ছিল এবং তাদের ইউক্রেনীয়দের জন্য যেই ব্যবস্থাগুলি তারা করেছিল, এর চাইতে অনেক বেশি তীব্র, অনেক বেশি নৃশংস আচরণ ইসরায়েল করাতে সেখানে তারা ওদিকে তাকাচ্ছেই না। তারা তাদের শব্দের ব্যবহার, তারা কোনটাকে কোন সংবাদকে আনে, কোনটাকে আনে না, কোনটাকে মারা গেছে বলে, কোনটাকে খুন করা হয়েছে বলে। হামাসের ক্ষেত্রে তারা যেই শব্দচার ব্যবহার করে, ইসরায়েলের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করে, প্রত্যেকটার মধ্যে সেই বৈষম্য খুঁজে পাওয়া যায়। আমি আজকে সকালবেলায় ভোরবেলায় আমি সাউথ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরি। সেখানেও কিন্তু অ্যাপার্থাইড ছিল, সেখানেও সাদারা কালোদের উপরে এই ধরনের নিপীড়ন করেছিল, কিন্তু সেইখানে আমরা সকলে মিলে কিন্তু সেটার প্রতিবাদ করাতে সেটার থেকে বেরিয়ে এসেছে। এখনো সমস্যা আছে, কিন্তু আইনগতভাবে বা দৈনন্দিন চলার মধ্যে সেটা নেই। কিন্তু ইসরায়েলে কিন্তু প্রতিদিন এই জিনিসগুলি হচ্ছে। যে আপনি বৈষম্যের কথা, সাংবাদিকতার কথা বলছেন, আন্তর্জাতিক সাংবাদিককে তো সেখানে যেতেই দেওয়া হয় না। তো সেখানে, যেখানে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, যেখানে আমরা মুক্ত কথার, মুক্ত চিন্তার স্বাধীনতার কথা বলি, সেখানে একদম পরিষ্কারভাবে এদের বাদ দেওয়া হচ্ছে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের এক এক করে টার্গেটেড কিলিংয়ে তাদের হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতেও তারপরেও এই বড় বড় আহ, গণমাধ্যমগুলি মিথ্যাচার শুধু না, একেবারে ডাহা আহ, অন্যায় করে যাচ্ছে এই যুদ্ধের রিপোর্টিং এর ব্যাপারে। জি জনাব শহীদুল আলম, আরেকটি বিষয় জানতে চাই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সজাগ হলেও অন্তত 4টি দেশ মার্কিনীদের কথা শুনে ইসরায়েলকে বন্ধু বানিয়েছে বলেই কি এই জাতিগত নিধন নিয়ে নীরব? আপনার কি মনে হয়? আরব দেশগুলি, আপনি একদম ঠিকই বললেন, ইরান ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে, অধিকাংশদের ক্ষেত্রে সেখানে যে ব্যবস্থাটা রয়েছে সেটা মনে করলে আমরা বুঝতে পারি কি হয়েছে। প্রত্যেকটার মধ্যেই কিন্তু স্বৈরাচার। যারা সরকার প্রধান বা রাজ্যের প্রধান, তারা কেউই কিন্তু জনগণের প্রতিনিধি না। জনগণ কিন্তু এই সবগুলি দেশেই ফিলিস্তিনিদের সাপোর্ট করে, তাদের তাদের হয়ে তারা লড়াই করে, লড়াই করতেও প্রস্তুত রয়েছে। কিন্তু এই রাজারা তাদের নিজেদের গতি বাঁচানোর জন্য দেশকে বিক্রি, আমাদের দেশেও সেই জিনিসই হয়েছে। আমাদের দেশেও মানে যেই রাজ্য ছিল, সেখানে আমাদের দেশের স্বার্থের কথা না ভেবে তাদের নিজেদের স্বার্থের কথা এতদিন ভাবা হয়েছিল, ওখানেও সেই জিনিসই হচ্ছে। এবং আহ, ইসরায়েলকে সাহায্য করার জন্য তারা ল্যান্ড রুট পর্যন্ত খুলে দিয়েছে, যেহেতু ওইখানে কিন্তু হুতিরা যেইভাবে সমুদ্রপথ রোধ করেছে, সেখানে ইহুদি ইসরায়েলিদের আর কোনো পথ ছিল না। কিন্তু এই আরব দেশগুলিই তাদের জন্য এই জায়গাগুলি তৈরি করে দিয়েছে। ইরান যখন মিসাইল অ্যাটাক করে, তখন কিন্তু এই দেশগুলি সেগুলিকে তাদের আকাশের উপর দিয়ে যখন গেছে, তখন সেগুলি ধ্বংস করেছে। এদের এই গাদ্দারি আমরা সকলে মনে রাখবো। আমাদের দেশের সাধারণ নাগরিক রাস্তায় নেমেছে ক্ষোভে, সারা পৃথিবী সেই জিনিস করবে একটা জি পর্যায়ে। জনাব শহীদুল আলম,
এই গণহত্যা বন্ধে আসলে বাংলাদেশের মতন দেশের কি করা উচিত বা কি করবার আছে আপনার কি মনে হয়? আমার মনে হয় আমাদের নিজেদের আমাদের আশেপাশে যারা আছে অনেকগুলি দেশ এটা মনে রাখতে হবে যদিও এরা খুব শক্তিশালী দেশ তারপরেও আমরা যদি ইউনাইটেড নেশনসের ভোট নেওয়ার জায়গায় দেখি তাহলে অধিকাংশ পৃথিবী কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে। আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে সংঘবদ্ধভাবে, দলগতভাবে আমরা সমষ্টিগতভাবে লড়াইটা করতে পারিনি। সেটা আমাদের দরকার। আন্তর্জাতিক সাপোর্টটা দরকার। জিওপলিটিক্যাল ইন্টারেস্ট যেগুলি আছে সেগুলিকে বোঝার বুঝে তারপরে কি করে লড়াই করতে হবে। কিন্তু আইনগত লড়াই করারও যথেষ্ট জায়গা নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ। আমরা এর আগে ফিলিস্তিন ইস্যুতে কথা বলছিলাম আলোকচিত্রী এবং সাংবাদিক শহীদুল আলমের সাথে। আমরা আবারও তার কাছে ফিরে যাব, আরও কিছু বিষয় তার কাছ থেকে জানবো। জনাব শহীদুল আলম, আবারও স্বাগত। আমরা এর আগে কথা বলছিলাম যে গণহত্যা বন্ধে বাংলাদেশের মতো দেশের আসলে কি করার আছে বা কি করা উচিত। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে জাতিসংঘ আসলে কেন ফিলিস্তিন সংকট সমাধানে কার্যকর কিছু করতে ব্যর্থ হচ্ছে এবং চীন রাশিয়ার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? জাতিসংঘের খুব একটা দাঁত আছে বলে আমি মনে করি না এবং সেখানে মার্কিন এত বড় একটা প্রভাব রাখে যে তারা তো সিদ্ধান্ত নিয়েছে। তারা আইসিসি ছাড়া অনেকগুলি ফ্রান্সেসকা আলবানিজ খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে এটাকে নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘ অনেকবার অনেক জায়গায় এটা বলেছে কিন্তু তাতে কিচ্ছু হচ্ছে না। আপনি যদি দেখেন ইসরায়েল তো জাতিসংঘের আইনগুলিকে লঙ্ঘন করেই যাচ্ছে, এত বছর ধরে করে যাচ্ছে, কিন্তু সেটার ক্ষেত্রে কোনো কার্যকরী কোনো কিছু হয়নি। বাস্তবে জাতিসংঘ কিন্তু মার্কিনী ক্ষমতা দিয়েই চলে এবং তারা টাকা দেবে কি দেবে না তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় সেটাতে বসে থাকার প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে যেই জিনিসগুলি হয়েছিল সেই জিনিসগুলিকে আমরা অনুসরণ করতে পারি। বিডিএস মুভমেন্টটা অত্যন্ত শক্তিশালী ছিল, এখনো আছে। সেটা নিয়ে কাজ করা সম্ভব। সত্যিকার অর্থে তাদের পকেটকে যদি আমরা আক্রমণ করতে পারি তাহলেই তারা শুনবে। এরা অন্যান্য কিছুকে খুব একটা পাত্তা দেয় না এবং সেটা করা সম্ভব। আমরা সারা পৃথিবীর ক্রেতাদের একটা বড় ক্ষমতা রয়েছে। আমরা কি কিনি, কি কিনি না সেটা আমাদের হাতে। সেটা আমরা ইসরায়েলি জিনিস বর্জন করে অনেক অংশে এটাকে প্রতিহত করতে পারি। শিল্পীরা যারা আছে তারা কিন্তু সংঘবদ্ধভাবে অন্য কাজ করতে পারে এবং আমরা একটা এই আগ্রাসনের পরে আমরা প্যাকসক নামে একটা সংগঠন দাঁড় করিয়েছি যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ফিলিস্তিনি শিল্পীদের সাহায্য করব, আরেকটা যেই সকল সংগঠন ইসরায়েলিদের সাথে কাজ করে সহযোগিতা করে তাদেরকে বর্জন করা, তাদের সাথে কাজ না করা এবং ওই জায়গায় আমরা খুব অনড় যদি থাকি তাহলে কাজ করা সম্ভব। আমরা মানব আমরা স্পিক নামে একটা প্রদর্শনী রয়েছে যেখানে আমরা এই বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছি, কাজ করেছি। সেইটা আমরা সামনে ৯ই মেতে আবার করতে যাচ্ছি। কিন্তু এটা সারা পৃথিবীর সকল জায়গায় করা সম্ভব এবং আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা একজন ইসরায়েলি সমর্থককে দেখব, তাকে এক এক কোণঠাসা করা, তার চাপের মধ্যে রাখা এবং তাদের বোঝানো যে আমাদেরও কিন্তু শক্তি রয়েছে এবং আমাদের দমন করা অত সহজে যাবে না। লায়লা খালেদের মতন আমাদের হতে হবে। জনাব শহীদুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।